ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতি 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি20 ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। 1 জুলাই থেকে দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করতে গিয়ে কোনো বাধা ও হামলার সম্মুখীন না হলেও আজ গোপালগঞ্জে গিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন তারা। সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষে এখন পর্যন্ত 4 জন নিহত হওয়ার খবর এসেছে গণমাধ্যমে। হামলার শিকার হয়ে সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, গোপালগঞ্জে খুনি হাসিনার দালালরা তাদের উপরে আক্রমণ করলেও পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে, পিছু হটেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, গোপালগঞ্জ থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, না হয় ফিরবো না। হুঁশিয়ারি উচ্চারণ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আগামীকাল বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে বলেছেন, অচিরেই মুজিববাদীদের এই হামলার জবাব দেবেন তারা। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও এক বিবৃতিতে বলা হয়েছে, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে বর্বরতার জন্য যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে। গোপালগঞ্জের ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির পাশাপাশি জামায়াত সহ অন্যান্য দল জানিয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, দুষ্কৃতিকারীদের দমন ছাড়া এই মুহূর্তে বিকল্প নেই। কেমন হওয়া দরকার গোপালগঞ্জের হামলার জবাব? গোপালগঞ্জের হামলা জনগণকে বা অনেকেও পূর্বানুমান করলেও সরকার তা ঠেকাতে পারল না কেন? আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাই বা কেমন ছিল? এই সব কিছু নিয়ে আজকের রাজকাহন আলোচনায় স্টুডিওতে আছেন যুক্তরাজ্য বিএনপি সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক, আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং আছেন নাগরিক পার্টি যুগ্ম মুখ্য সমন্বয়ক ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনের। ডাক্তার আব্দুল আহাদ, আপনাকে দিয়ে শুরু করি। এনসিপির এই সমাবেশ, গোপালগঞ্জ রণক্ষেত্র, 4 জনের নিহত হওয়ার খবর আমরা এখন পর্যন্ত পেয়েছি। সেই সাথে আসলে কারফিউ জারি করা হয়েছে এবং বেশ কিছুদিন যদি আমি বলি, অন্তত প্রায় 2-3 দিন ধরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এরকম এক ধরনের ঘটনা ঘটতে পারে সেই আভাস আমরা দেখেছি। এরপরও আসলে আজকে যে ঘটনা আমরা দেখলাম, যে রণক্ষেত্র আমরা দেখলাম, 4টি প্রাণ আমাদেরকে হারাতে হয়েছে, সেই ঘটনাগুলোকে এনসিপি কিভাবে দেখছে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি দেখবেন যে আসলে আমাদের জুলাইয়ের প্রথম 1 জুলাই থেকে যে দেশ গড়তে জুলাই পদযাত্রা চলছে প্রত্যেকটা টেকনাফ থেকে তেঁতুলিয়া, তারই ধারাবাহিকতায় আমাদের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুসারেই আমাদের 16 তারিখে গোপালগঞ্জের প্রোগ্রামটা ছিল। আজকে আমরা যখন প্রোগ্রামে যাই বা তার আগে থেকে আমরা দেখেছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে খুব নিউজগুলো এসেছিল যে গোপালগঞ্জে একটা কোনো ঝামেলা হতে পারে। আপনি দেখবেন যে কেন আসলে এই ঝামেলাগুলো হচ্ছে। এই 1 বছর চলে গিয়েছে, আজকে 16 জুলাই, ঠিক 1 বছর আগে আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে দেশে একটা অভ্যুত্থানের সুযোগ তৈরি হয়েছিল। এই 1 বছরে আমাদের অর্জনটা কোথায়? আপনি যদি দেখেন যে রিফরমেশন যদি আমরা দেখি, তাহলে পুলিশে আমরা কতটুকু রিফরমেশন করতে পেরেছি, কতটুকু ফ্যাসিবাদ মুক্ত পুলিশ বাহিনীকে করতে পেরেছি। আপনি দেখবেন আমি যখন কথা বলছি ঠিক তখন আমার দিনাজপুরে একটা আন্দোলন হচ্ছে। কেন আন্দোলন হচ্ছে? সেখানকার একজন এডিশনাল এসপি উনি ফেসবুকের স্ট্যাটাস দিয়েছে যে পুলিশের এপিসিতে নাকি অনেক এসির বাতাস আরামদায়ক। এই ধরনের যদি একজন রাষ্ট্র ক্ষমতায় থেকে পুলিশ বাহিনীর একজন এডিশনাল এসপি যদি এরকম স্ট্যাটাস দেয় ফেসবুকে, এবং এইটা যদি আমাদেরকে দেখতে হয়, এর চেয়ে লজ্জার আসলে আমাদের কিছু না। শুধু এই এডিশনাল এসপি একজন না, এইরকম আরও বড় বড় পদে যাদেরকে আমরা দেখেছি যে 5 তারিখের আগে, 5 আগস্টের আগে ডিরেক্টলি জনগণের উপরে, ছাত্রের উপরে আঘাত করেছিল, তারাও এখনও স্বপদে বহাল আছে। তাদেরকে হয়তো বা পানিশমেন্ট ঢাকা থেকে বিভিন্ন জেলাতে পোস্টিং দেওয়া হয়েছে। তাহলে তাদের এই শেল্টারগুলোতে মূলত এই আওয়ামী লীগের পুনর্বাসন হচ্ছে। আপনারা দেখেছেন যে শুধু পুলিশ বাহিনীতেই না, প্রশাসনেও আমরা দেখেছি অনেক ধরনের আমলা। আমি নাম ধরে বলতে চাই না, আমরা দেখেছি যে মুজিব শতবর্ষের সেক্রেটারি জেনারেল যে ছিলেন সেই আমলাও এখন পর্যন্ত বহাল তবিয়তে আছে। তাহলে আমরা বলবো যে এই যে আমাদের অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেছে, তাহলে কোন শক্তির কারণে, কোন একটা ইনার স্পিরিটের কারণে এখনো এই ফ্যাসিবাদী শক্তি শপথে বহাল থাকে? একটু আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে আমরা বলছিলাম প্রায় 2-3 ধরে, আপনি নিজেও বলছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেরকম এক ধরনের আভাস আসলে ছিল। আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছিলেন গোপালগঞ্জের এই পথসভা করবার আগে? আমরা যখন দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিলাম তখনই আমাদের পুরো ফরম্যাটটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি, এবং আমরা কোন কোন জেলায় কত তারিখে যাব এবং আমাদের প্রোগ্রাম শিডিউল কী হবে, এভরিথিং আমরা সকল ফোর্সকে আমরা দিয়েছি। সেই হিসেবে 16 তারিখে আমরা গোপালগঞ্জে যাব। এটা প্রি ফিক্সড একটা প্রোগ্রাম ছিল, এবং এই প্রোগ্রামে আমাদেরকে সিকিউরিটির জন্য আপনি দেখবেন যে সাধারণভাবে আমাদের যেভাবে কেন্দ্রীয় নেতারা প্রায় 150 নেতা আমরা একসাথে বিভিন্ন জেলায় মুভ করছি, এবং লোকাল যে লিডাররা আছেন এবং নেতাকর্মীরা আছেন সবাই সেই সমাবেশে যোগদান করছে। আমরা
কিন্তু কোনো লাঠিসোঁটা উইপন নিয়ে প্রিপেয়ার্ড হয়ে আমরা যাই নাই। আমরা যেভাবে বিভিন্ন জেলায় যাচ্ছি, ওই জেলার গণমানুষের কথা শুনছি, তাদের আশা আকাঙ্ক্ষার কথা শুনছি এবং জুলাইয়ের স্পিরিটে আমাদের নাগরিক পার্টির মেসেজগুলো তাদের কাছে পৌঁছে দিচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা গোপালগঞ্জে গিয়েছিলাম। কিন্তু আমরা সেখানে দেখেছি যে ওইখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ সেখানে হামলা করেছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা ফ্যাসিবাদ শক্তি আছে সেখানে একটা অভয়াশ্রম মনে হয় পেয়েছে, ওইভাবে গোপালগঞ্জে তারা গিয়ে আশ্রয় নিয়েছে। তাহলে আমরা কি বলবো যে এই গোপালগঞ্জের প্রশাসন যারা আছে, ওখানকার যে এসপিডিসি আছে, তারা কি করেছে? আগে থেকে মেসেজ পাওয়ার পরও তারা কেন আগে থেকে আমাদেরকে এই সেফটি সিকিউরিটি এনশিওর করতে পারলো না? তাহলে কি আমি বলবো এই ব্যর্থতা কি প্রশাসনের না? আমি কি বলবো এই ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের না? অবশ্যই এর দায় অবশ্যই নিতে হবে এবং এর সাথে যারা জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। 24 ঘন্টার মধ্যে বিচার আপনারা দাবি করেছেন। মাসুদ কামাল সারিস আলম বলেছেন খুনি হাসিনার দালালরা তাদের উপর আক্রমণ করলেও পুলিশ দাঁড়িয়ে নাটক দেখেছে, তারা পিছু হটেছে। এখান থেকে বেঁচে ফিরলে মুজিববাদের কবর রচনা করে ফিরবো, সেই কথাও তিনি বলেছেন। এই ঘটনার উপর আসলে সময়টাতে পুলিশ, সেনাবাহিনী সদস্যরা আসলে কি নিষ্ক্রিয় ছিলেন? যে 4 জন মারা গেছে তারা কার গুলিতে মারা গেছে? 4 জন লোক তো এখানে মারা গেছে, ওরা কি পুলিশ সদস্য নাকি আর্মির লোক? আর্মির লোক না, ওরা ওখানকার গোপালগঞ্জের অধিবাসী 4 জন মারা গেছে। কিন্তু পুলিশ কর্মকর্তারা আবার জানিয়েছেন যে সেখানে কোনো ধরনের প্রাণঘাতী মরণাস্ত্র ব্যবহার করা হয়নি। মানলাম, এটাও বিশ্বাস করলাম। ওই মৃত্যুগুলিকে অবিশ্বাস করবেন? তাহলে তাদের কে গুলি করলো? হেলিকপ্টার দিয়া নাকি আসমানি কোনো গুলি আসছে? বলেন কিভাবে মারা গেছে? কাজেই যদি আপনি নিষ্ক্রিয়তার অভিযোগ করেন, আপনি করতেই পারেন, তো গুলিটা কে করলো? যে গুলিগুলো সে নিশ্চয়ই নিষ্ক্রিয় ছিল না, সে সক্রিয় ছিল। শুনেন, আমাদের এখানে রাজনীতিতে না কিছু গদবাঁধা নিয়ম আছে, কিছু গদবাঁধা অভিযোগ আছে, এবং সেগুলো যখন করে তখন কি হয় জানেন? মূল সমস্যা যেটা হয়, প্রকৃত অভিযোগগুলো আড়ালে পড়ে যায়। আপনি তো অভিযোগ অবশ্যই করবেন। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে সমর্থন করার তো কোনো সুযোগ নেই রে ভাই। কেন ঘটবে এখানে? ওটা কি বাংলাদেশের পার্ট না? এই দেশের যে কোনো জায়গায় যে কোনো পলিটিক্যাল পার্টি তারা সেখানে যে একটা সমাবেশ করবে, কথা বলবে, এটা তাদের রাজনৈতিক অধিকার, এটা দেশের আমাদের গণতান্ত্রিক অধিকার। আপনি সেটা করতে দিবেন না কেন? কথা কিন্তু পরিষ্কার। হ্যাঁ, আপনার ক্ষোভ থাকতে পারে, আপনিও ক্ষোভ প্রকাশ করেন, প্রবলেম তো নাই কোনো। আপনি ক্ষোভ প্রকাশ করেন, ওইদিকে ক্ষোভ চলবে, এদিকে সভা চলবে, কোনো প্রবলেম নাই। এটাই তো গণতন্ত্র। উনি আসছেন, উনি তো ইংল্যান্ড থেকে আসছেন, ওখানে তো আরেক গণতন্ত্র দেখেন, এর সঙ্গে এটি মিলে না তো ভাই। তো এখন সেইটা ব্যর্থতা যে প্রশাসন কেন এই সভাটা, ওনাদের কর্মসূচিটা ভালোভাবে করতে দিতে পারলো না, শান্তিপূর্ণভাবে করতে দিতে পারলো না। যদি প্রশাসন মনে করত যে এই মিটিংটা আমাদের পক্ষে, আমাদের যা ফোর্স আছে, আমাদের যা ম্যান পাওয়ার আছে, সব দিয়ে আমরা শান্তিপূর্ণভাবে করতে দিতে পারবো না, আমাদের অ্যাবিলিটির বাইরে হতে পারে, কিন্তু সব কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। যদি আপনি মনে করতেন তাহলে আপনি বলতেন যে মিটিং করেন না। কিন্তু পূর্বাভাসও তো ছিল যেহেতু ধরনের ঘটনা। যত পূর্বাভাসই থাক, সেই পূর্বাভাস পুলিশ কেন গায়ে লাগালো না? তাদের তো উচিত ছিল আগে বলা যে ভাই আমরা পারতেছি না, আপনি এখন করেন না, কদিন পরে করেন, আমরা আরেকটু প্রিপারেশন নিয়ে নিই। পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী তারা কি এটা এনসিপি কিছু কথা বলছে? আমরা এখনো শুনি নাই। যদি এমন হতো তারা বলছে এনসিপি গাইড জুড়ে গেছে, না আমরা তাও করব, তখন আমি বলতে পারতাম না ঠিক আছে এটা এনসিপির দোষ। এখন এনসিপি ওখানে একটা মিটিং করতে গেছে এবং সেটা পূর্ব ঘোষিত মিটিং। আবার মাসুদ কামাল, একটু যদি আমি যুক্ত করি, অনেক নেতারাই বলেছেন যে গোপালগঞ্জে ঢুকলে বের হতে পারবো না, এরকম একটা থ্রেট তাদেরকে দেওয়া হয়েছে এবং সেই মিথটাও আসলে তারা ভাঙার চেষ্টা করেছেন এবং আজকে তারা বলেছেন যে এই মিথটা আসলে চুরমারও হয়ে গেছে। তো এই মিথটার উপরে আমি আস্থা রাখবো কেন? এই মিথ যারা চুরমার করছেন বলে দাবি করছেন, এই মিথটা তাদের ক্রিয়েশন, এটা তারা ক্রিয়েট করছেন। এটা হলো ছায়ার সঙ্গে যুদ্ধ করার মতো। মিথটাও তারা বানাইছেন, মিথটাও তারা ভাঙছেন। এগুলো তো মিথের কোনো জায়গা নেই রে ভাই। এই দেশের একটা জেলা, সেখানে আমি যাব, অসুবিধাটা কি? মিথ্যা আমি তো সোশ্যাল মিডিয়ায় এরকমও দেখেছি। দেখেন, মানুষকে খেপায় তোলাটা খুব সহজ। কি সোশ্যাল মিডিয়া এমনভাবে লেখা হয়েছে যে এনসিপি লোক এরা আবার করছে কি মার্চ টু গোপালগঞ্জ, সব জায়গায় করে পদযাত্রা, এটা আবার মার্চ টু গোপালগঞ্জ। কেন এর নাম ভিন্ন করলে ও বলতে পারবে, আমি যাই না, ওকে আমি শুনতে চাই। মার্চ টু গোপালগঞ্জ করছে, এইটাকে ইস্যু। এটা সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লেখছে, আমি পড়ছি যেগুলো, যে গোপালগঞ্জ তারা যাচ্ছে যে তারা বঙ্গবন্ধুর বাজার ভেঙে দিবে।
এখন যদি আপনি মাজার ভেঙে দেওয়ার একটা হুজুগ তুলেন, আমি মনে করি এটা 100% গুজব, কিন্তু ছড়াইছে তো। তাহলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে ভাই, দেশের সব জায়গার কিন্তু সেন্টিমেন্ট একরকম না। আপনি দেখেন ঢাকা শহরে জাতীয় পার্টির অফিস, কেন্দ্রীয় অফিস আগুন দিয়ে জ্বালাই দেওয়া হয়েছিল, কিছু হয়েছে? হয় নাই। কিন্তু সেই জাতীয় পার্টির রংপুরে জিএম কাদেরের বাসায় একটা মোটর সাইকেল পড়ছে, কিছু হয়েছে? হ্যাঁ, কিছু হয়েছে। কারণটা কি? ওটা রংপুর। জি, জনগণের পালস বোঝার এই যে জিনিসটা জায়গাটা বুঝতে হবে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, কি প্রস্তুতি নিয়ে যাচ্ছেন। জি, সেই জায়গাটিতে এম এ মালিক, আপনার কাছে আসি। বিএনপি আজকের এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং জামায়াতও বলেছে আসলে তারাও এই ধরনের ঘটনার মধ্যে এক ধরনের অশনি সংকেত দেখতে পাচ্ছে। একটু জানতে চাই, এই যে ঘটনা, সেই ঘটনা নিঃসন্দেহে সরকার প্রশাসন প্রত্যেকের এক ধরনের দায়িত্ব ছিল, সেই দায়িত্ব আসলে এড়িয়ে যাবার কোনো সুযোগ আছে কিনা, নাকি এই ঘটনার মধ্য দিয়ে আমরা নাহিদ ইসলাম যেহেতু ঘোষণা করেছেন দ্বিগুণ শক্তিতে বাধা দেওয়া হবে, যারা আজকে এই বাধা দিয়েছেন আরো বড় কোনো কর্মকাণ্ডের দিকে আমরা যাচ্ছি? ধন্যবাদ তন্নি আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। এই মুহূর্তে আপনাদের যারা কলা কৌশলী আছেন এবং যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমি প্রথমে আমাদের বিজ্ঞ দুইজন আলোচক কামাল ভাই আছেন এবং আব্দুল আহাদ, ওনারা চমৎকার বলেছেন। আমি প্রথমে যারা আজকে শহীদ হয়েছে বা লাস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে দেশের জন্য, স্বাধীনতা সংগ্রামে যারা দেশের জন্য জীবন দিয়েছে বা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানেরও আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আজকে যে আমাদের নেত্রী অসুস্থ, ওনার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি যে সবাই দোয়া করবেন যাতে সুস্থ হন। আমার যে বিষয়টা হচ্ছে যে আমি যদি যেটা কামাল ভাই থেকেও যদি বলি যে আজকে যদি তারা বলে যে শেখ মুজিবের আপনার কবর ভাঙার জন্য তারা মার্চ করেছে, কিন্তু এর আগে যদি আমি বলতে চাই যে জিয়ারত করার জন্য যখন গেল আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি সেপ্টেম্বর 13, ওনার স্ত্রী সহ প্রায় 50 জন আহত হয়েছে। এখন গোপালগঞ্জ যেটা বলেছেন যে গোপালগঞ্জে কেউ যেতে পারবে না, কেন? আপনি মাজার জিয়ারত আপনি কবর জিয়ারত করতেও যেতে পারবেন না। এবং যারা এই স্টুডেন্টরা গোপালগঞ্জে যেটা আপনি বলেছেন, যেটার জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা প্রতিষ্ঠার জন্য যুদ্ধ হয়েছে, যেটা ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে এই দেশের মানুষকে যারা মুক্তি করেছে, এবং এখন বাংলাদেশের বিরুদ্ধে কমপ্লিটলি একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র যেটা এই প্রশাসনে, যেমন এয়ারপোর্টে আপনি সবাই পালিয়ে গেছে, কিন্তু এখন আপনি ইনভেস্টিগেশন করে দেখবেন যে এই আগের 80% লোকজন এখনো কাজ করতেছে এয়ারপোর্টে। আপনি প্রশাসনের বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে সেই ফেসিস্টের দূষররা এখন পর্যন্ত বিভিন্ন স্থানে তারা কাজ করছে, এবং যারা আপনারা সত্যিকার অর্থে এই দেশের পক্ষে কাজ করেছে তারা বরঞ্চ মোর ভিকটিম এখন এটা হচ্ছে একটা পার্ট অফ কনস্পিরেসি। এবং এটা কি সেই ষড়যন্ত্রে বারবার রাজনৈতিক দলগুলো সেই ফাঁদে পা দিচ্ছে? এটার জন্য শুনেন, একটা বৃহত্তর কান্ট্রি ইন্ডিয়া, টোটালি দে আর রেসপন্সিবল, বিকজ ইন্ডিয়ান এবং আওয়ামী লীগের কাঁচা পয়সা, আওয়ামী লীগের বিলিয়ন ডলার তাদের পকেটে, এবং আওয়ামী লীগের কাছে অবৈধ অস্ত্র। গোপালগঞ্জ আপনি ইনকোয়ারি, আপনি এই মুহূর্তে যদি আর্মি, সেনাবাহিনী সহ, পুলিশ সহ উচিত হলো এদেরকে যে অবস্থায় আছে এটা চিরুনি অপারেশন করে অস্ত্রগুলি উদ্ধার। চিরুনি অভিযান ইতিমধ্যে চলছে, এর মধ্যে দিয়ে আসলে এই ধরনের ঘটনা এই যে এতদিন হয়ে গেল আপনার এই হাসিনা পতনের আন্দোলনে
কিন্তু এই অস্ত্রগুলি উদ্ধার হলো। জি, কিন্তু তার আগে একটি প্রশ্ন আপনার কাছে আমি করতে চাই ডাক্তার আব্দুল আহাদ। এই যে আসলে যে প্রশ্নটি মাসুদ কামাল বলছিলেন, সেই প্রশ্নটি আমারও ছিল। গোপালগঞ্জের যখন আপনারা আসলে পদযাত্রা করছেন, সেই সময় হঠাৎ করে পদযাত্রা কেন মার্চ টু গোপালগঞ্জ হয়ে গেল? এবং এই যে আসলে এক ধরনের হুজুগ তোলা হয়েছে গোপালগঞ্জে ঢুকলে আপনারা বের হতে পারবেন না, এক ধরনের ভয় ভীতি, সেটি আসলে কোনো না কোনোভাবে এনসিপি আরও বেশি করে সৃষ্টি করেছে কিনা? আমি উত্তর নিব, একটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার জি-25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। ডাক্তার আব্দুল আহাদ, প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। যে অভিযোগ আসলে নানান দিক থেকে এখন শুনতে পাচ্ছি আমরা, যে গোপালগঞ্জে আপনাদের পদযাত্রা হঠাৎ করে মার্চ টু গোপালগঞ্জ কেন হয়ে গেল, এক ধরনের হুজুগ আসলে আপনারা তোলার চেষ্টা করেছেন কিনা, এই অভিযোগগুলো আসলে আপনারা খণ্ডাবেন কি করে? জি, ধন্যবাদ। আমি আসলে একটু কামাল ভাইয়ের সাথে খুব বিনয়ের সাথে দ্বিমত করতে চাই যে কামাল ভাই বললেন যে আসলে বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে, এরকম একটা আমরা কথা শুনতে পেয়েছি সোশ্যাল মিডিয়ায়। অ্যাকচুয়ালি আমাদের এনসিপির কোনো ভেরিফাইড পেজ থেকে বা আমাদের কোনো নেতৃবৃন্দের কাছ থেকে এই ধরনের কোনো কর্মসূচি ঘোষণা আমরা দেই নাই, এবং এটা আসলে আওয়ামী বট বাহিনী মূলত তাদের প্রোপাগান্ডা বাস্তবায়ন করার জন্য এরকম একটা মিথ হয়তো বা ছড়িয়ে দিয়েছিল। কিন্তু সেটি আবার আপনারা ক্লিয়ারিফিকেশন কি দিয়েছেন, বা আপনারা যে ধরনের কোনো বক্তব্য রাখেননি সেটি কি আপনারা জানিয়েছেন? অ্যাকচুয়ালি ওনারা যদি আমরা ওনাদের পিছনে যাই যে আওয়ামী বট বাহিনী বলবে শেখ মুজিবের মাজার ভাঙা হবে, আমরা তো স্টেটমেন্ট দেওয়ার প্রয়োজন মনে করি না যে আমরা শেখ মুজিবের মাজার ভাঙতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা জুলাই পদযাত্রার অংশ হিসেবে গোপালগঞ্জে আমরা প্রিফিক্সড একটা নির্দিষ্ট স্থান ছিল, সেখানে আমরা প্রোগ্রাম করব এবং ওইখানে আমাদের নেতাকর্মীরা বক্তৃতা দিবে, এরকমই প্ল্যান ছিল। আর অ্যাকচুয়ালি মার্চ ফর গোপালগঞ্জ আমরা দেখেছি যে যেহেতু বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে বা আমরা অনেক জায়গায় দেখেছি একটা কথা যে এখানে কোনো একটা অসুবিধা হতে পারে, একটা ঝামেলা হতে পারে, সম্ভাবনা আছে। আমি হামিদ ভাইয়ের কাছে বলতে চাই যে 2024 সালের 14ই সেপ্টেম্বর আমার মনে পড়ে যে ওখানে আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ছিল শওকত আলী দিদার ভাই, ওখানে নিহত হয়েছিলেন, এবং সেখানে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি ভাই সহ আরও 50 জনের প্রায় আহত হয়েছিল, 10টা গাড়ির মতো ভাঙচুর হয়েছিল। তো আমরা দেখেছি যে বারবারই ওখানে যদি কোনো অন্যান্য আওয়ামী লীগের বাইরে কোনো পলিটিক্যাল পার্টি প্রোগ্রাম করে তাহলে সেখানে হামলা হয়েছে, সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে। তারই অংশ হিসেবে আমরা এখানে পার্টিসিপেন্ট বাড়ানোর জন্য একটা ডিফারেন্ট ওয়েতে আমরা যেরকম জুলাই আন্দোলনে দেখেছি যে বিভিন্ন লুক্রেটিভ কর্মসূচি দিতাম, যেরকম বাংলা ব্লকের কথাটা শুনতে একটা কেমন একটা ফিলিং আসে, এরকম একটা মার্চ ফর গোপালগঞ্জ আমরা মূলত কর্মসূচি আয়োজন করেছি, যাতে এখানে পার্টিসিপেন্ট বেশি হয়, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা নেতৃবৃন্দ আছে তারা এখানে অংশগ্রহণ বেশি করতে পারে। অ্যাকচুয়ালি এখানে কোনো উস্কানিমূলক কোনো কথাবার্তা বা এখানে বঙ্গবন্ধুর মাজার ভাঙার মতো কোনো ঘটনা ঘটে নাই। অ্যাকচুয়ালি আমরা দেখেছি যে আমি যদি আমার হেলথের কথা বলি, সেখানকার গোপালগঞ্জের যে UNHFPO আছেন, ওইখানে UNHFPOর আপনি যদি ব্যাকগ্রাউন্ডে দেখেন, আমি আপনাকে ছবি ফুটেজ দেখাতে পারবো, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার পিছনে এখনও বঙ্গবন্ধুর ছবি টানানো আছে। তাহলে এটা দিয়ে আপনি কি প্রমাণ করেন যে ওইখানে এখনো আওয়ামী ফেসিবাদরা আছে এবং তাদেরকে মনে হয় পুনর্বাসনের জন্য গোপালগঞ্জে পোস্টিং দেওয়া হচ্ছে। একটু এম এ মালিক আপনার কাছে আসি, এই যে পুনর্বাসনের যে অভিযোগ ডাক্তার আব্দুল আহাদ করছেন, গোপালগঞ্জে আসলে আওয়ামী লীগের বাইরে কেউ যেতে পারবে না, কোনো ধরনের সভা সমাবেশ কিছু করতে পারবেন না, সেরকম সম্ভাবনা আদৌ কি এখন আসলে আমাদের জন্য আছে কিনা, বা আওয়ামী লীগের রেজিম হিসেবে গোপালগঞ্জ গড়ে উঠেছে কি? এটা একবারে একটা সত্য বিষয়। এর আগে আমি একটা যেটা ওই যে এনসিপির যারা ওই যে তাদের উপরে যে হামলার এটা নিন্দা আমি জানাই, এটা প্রতিবাদও জানাই, এবং যেটা যে দিদারের যে বিষয়টা, এটা তো ওরা তো এইখানে গিয়ে শহীদ হয়েছে। আমার নিজের মাতৃভূমি, আমার নিজের দেশ স্বাধীন বাংলাদেশে, এবং এইখানে লেটেস্ট মানুষ এই কোমলমতি ছাত্রছাত্রীরাও জীবন দিল। তার কি কোনো রাইট নেই যে তার গণতান্ত্রিক অধিকার নাই? এই ফেসিজম চলবে, এই ফেসিসদের কি নিয়ন্ত্রণে আবার এই প্রশাসন তাদেরকে প্রমোট করবে, তাদের পৃষ্ঠপোষকতা করবে। আজকে আবার এনসিপি নেতারা আরেকটা অভিযোগ করেছেন যে এই প্রশাসনের অধীনে তাহলে নির্বাচন হবে, কোনো না কোনোভাবে সবকিছু আসলে গিয়ে নির্বাচনকে পেছানোর এক ধরনের ষড়যন্ত্র ঠেকছে কিনা? নির্বাচনের যে বিষয়টা, যেটা আমরা অলরেডি একটা যেটা বিএনপি 31 দফা কর্মসূচি যেটা দিয়েছে জনাব তারেক রহমান, এবং মোটামুটিভাবে সরকার এবং বাংলাদেশের জনগণ নির্বাচনের প্রস্তুতি হিসাবে মত দ্বিমত থাকবে। ডেমোক্রেসিতে এটা আপনি আমার পক্ষে বলবেন, বিপক্ষেও বলবেন, এটি ডেমোক্রেসি। এর মানে না যে একজনে বলতে পারবে না, এর মানে না যে আমরা ইলেকশন করতে পারবো না। ইলেকশন এই দেশে হবে, ইলেকশন হইতেই হবে, এখন ইলেকশনের কোনো বিকল্প নাই। এবং ইলেকশন না হলে এই যে ফেসিজমের পার্মানেন্টলি এটা পতনের সলিউশন হবে না। এবং এই জন্য ইলেকশন যে ফেব্রুয়ারি মাসে, যেটা এই ফেব্রুয়ারি মাসেই
দিতে হবে এবং এটা হইতে হবে। বাংলাদেশের জনগণ এটা প্রস্তুত, আদারওয়াইজ গৃহযুদ্ধ গড়ে গড়ে চলবে এবং গোপালগঞ্জ সারা বাংলাদেশে হয়ে যাবে। এই গোপালগঞ্জকে আপনার সবাই মিলে, শুধু এনসিপির দায়িত্ব না, এটা বিএনপিও বলেছে বা পুরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে এই গোপালগঞ্জকে যদি এই ধরনের তারা রেসিস্ট এবং ফেসিজম কোনো বাইরের লোককে আসতে দেওয়া হবে না। তাইলে এটা কি পার্ট অফ দিল্লির নিয়ন্ত্রণ? এটা কি কেউ ওখানে যেতে হলে কি ভিসা দিতে হবে নাকি? তো সেই বিষয়টা নিশ্চিত করতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এদের এই বিস্তার ভেঙে দিতে হবে প্রশাসনকে। এই প্রশাসন দিয়ে কি বা এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে কি এটি সম্ভব বলে আপনারা মনে করেন? আমরা এখনো মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্ব করি যে সেনাবাহিনী ইন্টারন্যাশনাল লেভেলে তারা অনেক সুনাম অর্জন করেছে এবং সরাসরি বাংলাদেশের এই যে নির্বাচনী কমিশন বা সরকারকে সেনাবাহিনী যদি সরাসরি সহযোগিতা করে এবং নির্বাচনে তাদের স্পেশাল ভূমিকা নেয়, তাইলে অফকোর্স সেটি সম্ভব। কিন্তু নিরপেক্ষ নির্বাচন। যে অভিযোগ বারবার আসলে এনসিপি থেকে করা হচ্ছে, মাসুদ কামাল আপনি নিশ্চয়ই দেখেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দিয়েছেন। তিনি নিজে বসে থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি তদারকি করছেন, তেমন একটি ছবি আজকে আমরা দেখেছি। তিনি তার স্ট্যাটাসে এটিও লিখেছেন, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না। গোপালগঞ্জের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি এই কথা লিখেছেন। এরপরেও আসলে আজকে যে অবস্থা আমরা দেখতে পেলাম, সেটি আসলে আমাদেরকে কিসের বার্তা দিয়ে গেল? না, আমি ওই স্ট্যাটাসটা দেখেছি, দেখে আমি একটু আসলে বিস্মিত হয়েছি। কারণ ওনার ওখানে আপনার ওই যে কন্ট্রোল রুমে, পুলিশের কন্ট্রোল রুমে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়িত যারা আছেন, ঊর্ধ্বতন যত কর্মকর্তা আছে সবাই আছেন। তার সঙ্গে এটা যে মন্ত্রণালয়ের অধীনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি আছেন, উনি একজন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আছেন, এরা সবাই। তো ওখানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কী ভূমিকা? উনি কি এই অপরাধ দমনের উপর বিশেষ কোনো প্রশিক্ষণপ্রাপ্ত? ওনার কি এই অপরাধ দমনের উপর অনেক কোনো বিশ্বখ্যাত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ট্রেনিং নেওয়ার কোনো ইতিহাস আছে? ওনার কি ব্যক্তিগত জীবনে অনেক অভিজ্ঞতা? উনি ওখানে কেন? যদি ব্যাপারটা সিরিয়াসনেস হয়ে থাকে, যে সিরিয়াস ঘটনা, এটার জন্য একজন থাকা দরকার, তাহলে প্রধান উপদেষ্টা নিজে থাকতেন। কোন ক্রাইটেরিয়ায় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওখানে আছেন? তাহলে কি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব যোগ্য নন? তাকে সরাই দেন, আসিফ মাহমুদকে দায়িত্ব দেন, অসুবিধা তো নাই কোনো। কিন্তু যখন আপনি ওনাকে এখানে রাখেন, তখন কিন্তু এই প্রশ্নটা আসবে, উনি কেন? কোন আমার কথা হলো কি, যোগ্যতা না, কোন ক্রাইটেরিয়া, আপনার লাইনটা কি? লাইন অফ অ্যাকশন থাকবে। উনি ঘোষণা দিচ্ছেন যে জীবন মরণের সমস্যা না হলে ঘর থেকে বেরোবেন না। উনি ঘোষণা দিবেন কেন? প্রধান উপদেষ্টার প্রেস উইং আছে, প্রধান উপদেষ্টার বক্তব্য প্রেস উইংয়ের মাধ্যমে যায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পিআরও আছে, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলতে পারেন। আর 144-এর কি গুরুত্ব, এটা তো স্থানীয় প্রশাসন আছে। তো উনি কেন? বিষয়টাকে উনি পার্সোনালি নিয়েছেন। সেটি কেন আসলে এই সরকারের সাথে তাদের সখ্যতার গুঞ্জন যদি উনি পার্সোনালি নিয়ে থাকেন, যে ওনার এনসিপিতে ওনার বন্ধু বান্ধবরা আছে, উনি হয়তো এনসিপি বন্ধু বান্ধবের সঙ্গে মাঝে মাঝে বসে আড্ডা দেন, এক ধরনের আত্মিক একটা সংযোগ অনুভব করেন, করতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নাই, বন্ধু বৎসল হওয়া ভালো। কিন্তু যখন উনি ক্ষমতায় থাকবেন, তখন তো উনি কিন্তু ওনার বন্ধুদের উপদেষ্টা না, পুরো জাতির উপদেষ্টা। ওখানে যে 4 জন লোক মারা গেছে, উনি তাদের উপদেষ্টা। নিশ্চয়ই হিসাবটা এইভাবে করতে হবে। যদি ওই গোপালগঞ্জে অনেক আওয়ামী লীগের লোক আছে, উনি তাদের উপদেষ্টা, এটা তো ভাই ঠিক হলো না। তার মানে এই দেশটা কোনো নিয়মের মধ্যে চলছে না। নিয়মের মধ্যে পৃথিবীর কোনো দেশ এটা মানবে না, এটা নিয়মের মধ্যে পড়ে না। যদি হতে পারতাম এমন যে উনি এই মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন, কিন্তু ওনার অনেক এক্সপিরিয়েন্স, তখন মানতে পারতাম। ওনার বয়সজনিত কারণে ওনার মধ্যে বরং একটা ক্রোধ কাজ করতে পারে, ওনার মধ্যে বরং অন্যদেরকে প্রকৃত পদক্ষেপ থেকে সরিয়ে নেওয়ার একটা প্রবণতা ওনার মধ্যে কাজ করতে পারে।
তার মানে আসলে এই ঘটনা নিয়ে আরো অনেকগুলো সমীকরণ বের করার হয়তো আমরা দেখতে পাবো, সামনে বের করা হচ্ছে কি না। কিন্তু আসলে এই যে দ্বিগুণ শক্তিতে বাধা দেওয়া হবে বলে এনসিপি ঘোষণা দিয়েছে এবং আগামীকালকে আপনারা আবার নানানভাবে বিক্ষোভ কর্মসূচিও দিয়েছেন, সেই জায়গাটি থেকে এই অন্তর্বর্তী সরকারের সাথে এনসিপির এক ধরনের সখ্যতার কথাই আমরা শুরু থেকে শুনে এসেছি। সেই জায়গাটি থেকে তাহলে এখন কি সখ্যতা কমে যাচ্ছে? এখন আপনাদের উপরে এই হামলা, সেটি আসলে কি প্রমাণ করলো? এই সরকার কেন সেই হামলাকে বাধা দিতে পারলো না? আরেকটি বিরতি নিয়ে ফিরতে হবে। জিপি ইস্পাত মৃত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত মৃত রাজকাহন দেখছেন। ডাক্তার আব্দুল আহাদ প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম। এই সরকারের সাথে এনসিপির এক ধরনের সখ্যতার কথা আমরা প্রায় শুনতে পাই। আজকে আসলে যে ঘটনা ঘটলো, এই ঘটনার পরে আপনারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। এই আলটিমেটাম বা আসলে এই ঘটনার মধ্য দিয়ে এই সম্পর্কে এক ধরনের দূরত্ব বাড়তে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আমি আসলে বলতে চাই, দেখবেন এই আওয়ামী লীগ আসলে সেই আওয়ামী লীগ যে কিনা 57 জন দেশপ্রেমিক অফিসারকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে কিনা 15 বছরে গুম খুন করেছে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে কিনা শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে। এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যে কিনা জুলাই আগস্টে আমরা দেখেছি 1400 শহীদ হয়েছে এবং হাজার হাজার আহত হয়েছে। এই আওয়ামী লীগ ঘোষণা দিয়ে গোপালগঞ্জের মতো একটা জায়গাতে এসে একটা রাজনৈতিক দলকে অনুষ্ঠান করতে দেয় নাই, তাদের এখানে হামলা করেছে, এখানে আহত নিহত হয়েছে। প্রশাসন চেয়ে চেয়ে দেখছে। আমি একটু বলতে চাই যে আমাদের একজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বসে কন্ট্রোল রুমে সেটা মনিটরিং করছে। তাহলে কি আমি ধরে নিব যে এই জুলাই আগস্টের পক্ষের একজন মাত্র উপদেষ্টা আছেন এবং বাকি সব উপদেষ্টা জুলাই আগস্টের পক্ষে না? আমার তো মনে হয় সমস্ত উপদেষ্টা, প্রধান উপদেষ্টা সহ সবাই এটা মনিটরিং করা দরকার ছিল। সবাইকে একসাথে ক্যাবিনেটে বসে 24 ঘন্টার মধ্যে এটা এনশিওর করা দরকার ছিল যে এই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ যেখানে এই 15 বছর ধরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে, তারা আবার ফিরে এসছে। এটা একটা অ্যালার্মিং মেসেজ এবং এই অ্যালার্মিং মেসেজটা যাতে আর স্প্রেড না করে 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে একটা আইনের আওতায় এখানে আমরা দেখতে চাই। তারা যে ফিরে আসতে পারে সেটি 10 মাসে এই সরকারের কেউ বুঝতে পারেনি। তারা অবশ্যই বুঝতে পেরেছে। আমি বললাম যে ব্যুরোক্রেসি এবং আমাদের পুলিশ প্রশাসন যদি সংস্কার না করা যায় তাহলে আমরা যতই টকশো করি, যতই বয়ান দেই, আসলে আমাদের এই সুশীল বয়ানে কোনো কাজ হবে না। অবশ্যই আপনাকে পুলিশের সংস্কার করতে হবে, অবশ্যই ব্যুরোক্রেসিকে সংস্কার করতে হবে। নিশ্চয়ই। মাসুদ কামাল, আইন শৃঙ্খলার যে অবস্থার অবনতি আমরা দেখেছি বিগত বেশ কিছুদিন ধরে, সেই জায়গাটির সুযোগ নিয়ে আওয়ামী লীগ আবারও সংগঠিত হচ্ছে কিনা? গোপালগঞ্জ আজকে আমাদেরকে সেই শিক্ষাই দিল কি? শুনেন, আমি একটা কথা বলি আপনাকে। আওয়ামী লীগ সংগঠিত হওয়ার চেষ্টা করবে, এটা তো অস্বাভাবিক কিছু না। আওয়ামী লীগ তো একটা বড় দল ছিল, অনেক বড় দল, কাজে অহেতুক কথা বলে তো লাভ নাই। এবং সেই বড় দলটাকে সরকার নির্বাহী আদেশে তাদের পলিটিক্যাল কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছে। সরকার কি বলছে যারা আওয়ামী লীগ করতো তারা সবাই কালকে বিষ খেয়ে মরে যাও? বলছে? বলে নাই তো। আওয়ামী লীগের ওই নেতাকর্মী কি কর্পূর এই যে উইবে যাবে? যাবে না। ওরা কোথায়? এই দেশে আছে। তাদের সংখ্যা কত? বিশাল সংখ্যা। এই সংখ্যাগুলো আপনি কী করবেন? সবচেয়ে আগুন দিয়ে পুড়াই দেবেন? বঙ্গোপসাগরে ফেলে দেবেন? কি করবেন? এদের যে করাপ্ট এবং নটোরিয়াস লিডার যারা ছিল তারা সব পলাইছে। যারা বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করছে এরা বিদেশে যে পলাইছে, কারণ ওখানে যারা আরামে আয়েসে থাকবে এবং যারা আসেও তাই। আসেও তো। এই যে উনি ইংল্যান্ডে থাকেন, উনি জানেন ব্রিটেনে অনেক লোক আওয়ামী লীগের লোকজন আছে। তাদের খালি তার জীবন না, তার বাচ্চা কাচ্চার জীবনও ওই যা চুরি করে নিয়ে গেছে চলবে। কিন্তু যারা দেশে আছে তাদের তো অনেকেই টাকা পয়সা এরকম নাই, তারা আওয়ামী লীগ করতো। এবং আওয়ামী লীগ তো এক পুরুষের দল না রে ভাই। আওয়ামী লীগ দাদাই করতো, পোলাই করে, পার পোলা করে, এরকম একটা বংশানুক্রমিক একটা দল আওয়ামী লীগ। তো সে আওয়ামী লীগ আপনি কী করবেন? নির্বাহী আদেশ দিয়ে দিলেন, কালকার থেকে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে। হয়েছে? তাহলে আপনি কী করবেন বলেন? সেই কঠোর অবস্থানে কেন আসলে সরকার আগামী ইলেকশনে এরা ভোটার না, তাদের আপনি ইগনোর করবেন? বিচার করেন। আমার কথা হলো কি, যারা যারা দায়ী প্রত্যেকটা লোকের বিচার করেন, প্রত্যেকটা লোকের বিচার করেন। যদি 2 কোটি লোক হয়, 2 কোটি লোক যদি দায়ী হয়, 2 কোটি লোকের বিচার করেন। বিচার করেন, নির্বাহী আদেশে কিছু করেন না। আমাদের এই ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনালে বিচার হবে না? বিচার হোক, কোনো সমস্যা তো নাই। এখন আওয়ামী লীগকে আপনি নিশ্চিহ্ন করে অভিযোগ না নামেন। যদি নামেন অহেতুক শক্তি ক্ষয় হবে, লাভ কিছু হবে না। একটা পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করা যায় না। যে তার বড় প্রমাণ হলো আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করতে পারে নাই সে পর্যন্ত। জামাত আগের যে শক্তিশালী হয়ে গেছে, এটাই দুনিয়ার নিয়ম।
কাজে আপনি নিয়ম মানবেন না, বলবেন আমি যেভাবে চাবো সেভাবে হবে না, করে দেখেন না। তার মানে আসলে যদি আমরা আরো কঠোর হতে না পারি, আওয়ামী লীগ আরো শক্তি নিয়ে ফিরে আসতে পারে, সেই সম্ভাবনা যেমন আছে। এম এ মালিক, তাহলে আজকে যে ঘটনা আমরা দেখলাম, সেই ঘটনা নিঃসন্দেহে 10 মাস পার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি, সেই দায় তাদের নিতে হতে পারে। এই হামলার জবাবটা আসলে কেমন হওয়া দরকার বলে মনে করেন? প্রথম হচ্ছে যে কামাল ভাই যেটা বলেছেন যে আওয়ামী লীগ হচ্ছে বিলিয়নারের দল, এই দেশকে লুট করে $162 বিলিয়ন তারা দেশের বাইরে পাচার করেছে। এবং তাদের মন্ত্রী এমপিরা আপনার মিডল ইস্ট থেকে শুরু করে গত হাসিনার সরকারের একজন ল্যান্ড মিনিস্টার, তার 380টা বাড়ি লন্ডনে। আচ্ছা, এখানে দেখা গেছে যে রেহানা এবং রেহানার মেয়ে মিলে $4 বিলিয়ন তারা এই রূপপুর প্রজেক্ট থেকে তারা চুরি করেছে। আওয়ামী লীগের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পয়সা আছে। আওয়ামী লীগের এক কমিশনারকে ইনভেস্টিগেশন করেন কয়েক হাজার কোটি টাকা এখনও আছে। গোপালগঞ্জে আপনি এইটারে ভালো করে চেক করেন, সব সোনা গয়না দানা গত 15 বছরে গোপালগঞ্জের মাটির নিচেও আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন। এখন যে বিষয়টা হচ্ছে যে এদের বিচারের আওতায় আনতে মাফিয়াদের এই শাসন আর যাতে বাংলাদেশে পুনরাবৃত্তি না হয়। কারণ এই হাসিনার সরকার ছিল মাফিয়া সরকার, এটা আপনারা মিডিয়াও বলেছে, ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে তারা বলেছে। এবং সবচেয়ে তাদের এখন পর্যন্ত তারা দিল্লিতে বসে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। জি, আজকে যেমন এনসিপির উপরে যে আঘাত এসছে, সেটি আসলে বিএনপির উপরেও হয়তো সামনে আসতে এটা পারে। এনসিপির উপরে আঘাত, বিএনপির উপরে তো অলরেডি 2টা আঘাত আসছিল, কারণ এটা জিয়ারত করতে গিয়েছে। এখন তারা এই এনসিপি, বিএনপি, বাংলাদেশের জনগণ সবই আমরা এক। তাহলে অন্তর্বর্তী সরকার কেন আসলে এখনো পর্যন্ত এখন এইটাকে যে বিষয়টা হচ্ছে যে তারা এই গত ফেসিস্ট হাসিনার যে 15-16 বছরের যে শাসন, 11 মঈন ফখর মাসুদরা এই দেশের তারা এই গুড়া নীতি করে দেশের গণতন্ত্র, সেটা আমি সবসময় বলি যে ইন্ডিয়া তার দেশে তারা গণতন্ত্র প্র্যাকটিস করে, ইন্ডিয়া তার দেশে মুসলমানদের হত্যা করে, কিন্তু আমরা এই দেশে বাংলাদেশিরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট মিলেই কিন্তু এই দেশ আমরা চালাই। এই দেশের গণতন্ত্র আমরা দেখতে চাই। তবে আমি যে ইয়েটা বলতে চাই যে এটা যে পুলিশের, যেটা এনসিপির লিডার বলেছেন ডক্টর আহাদ, যে পুলিশ এখনো, পুলিশের মধ্যে ম্যাক্সিমাম এখনো আওয়ামীপন্থী রয়েছে। বিউরোক্রেসি দেখেন আপনি, সচিবালয়ে গেলে দেখবেন, এবং অনেক জায়গায় এখন তাদের, তার মানে এই সংস্কারগুলো আমাদের খুব দ্রুততার সাথে করে ফেলা তো মানে দেশে দেখেন এই যে আপনার ট্রাফিকে এই বাচ্চারা কিন্তু ট্রাফিক কন্ট্রোল করেছে। আমরা যারা ন্যাশনালিস্টরা সবাই মিলে কিন্তু এই দেশের লোক, এই জন্য নিশ্চয়ই, এবং এই ধরনের হামলা সংঘর্ষ এড়াতে নিশ্চয়ই আবার সেই ঐক্যের জায়গাতে আমাদের এসে দাঁড়াতে হবে। একমাত্র সব পলিটিক্যাল পার্টি মিলে এক জায়গায়, একই প্ল্যাটফর্মে, একই জায়গায় আসতে হবে, এবং এই ফেসিস্ট বিরোধী আইন আন্দোলন একসাথে করতে হবে। ধন্যবাদ জনাব এম এ মালিক, নির্বাচন একসাথে করতে হবে। ধন্যবাদ মাসুদ কামাল এবং ডক্টর মোহাম্মদ আব্দুল আহাদ আজকে আমাদেরকে রাজখানে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামী রবিবার রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। ডিবিসির সঙ্গে থাকুন।